কি খবর সেকেন্ড টাইমের প্রিয় তারকা শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা প্রথম পত্রের আরও একটা ক্লাসে। এবং আজকের ক্লাসে যারা সেকেন্ড টাইম দিচ্ছ এবং বাংলা ফার্স্ট পেপার নিয়ে অনেক টেনশনে আছো, কেন টেনশনে আছো এটা নিয়েও আলোচনা করব এবং এই আলোচনা নিয়ে অনেক কিছু বলার আছে। তো সবাই একটু শান্ত মাথায়, সেকেন্ড টাইম স্পেশালি আমার আজকের এই ক্লাসটা ডেডিকেটেড টু অল দোজ সেকেন্ড টাইমার। ফার্স্ট টাইমারদের জন্যও সিনারিওটা সেম, বাট সেকেন্ড টাইমারের জন্য আমার আজকের এই ক্লাসটা প্রপারলি ডেডিকেটেড। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো এবং এই মোমেন্টে ফেসবুক স্ক্রল করে, হাতে তো অনেক সময় আছে, আরও একটা বছর পরীক্ষা দিব, এইচএসসি 26টা তো এখনও এইচএসসি পরীক্ষায় দেয়নি, এতগুলো মাস বাকি, কত জোস অবস্থা তাই না? এরকম একটা মেন্টালিটি নিয়ে যারা যারা আছো তাদের সবাইকে বলতেছে, ভাইয়া জাস্ট 5টা মিনিট থামে আজকের ক্লাসে পড়ার চেয়ে বেশি তোমাদের কাছে একটা বিষয় আমি খুবই সুন্দরভাবে ক্লিয়ার করে দিব যে তোমাদের সেকেন্ড টাইম জার্নিটা আসলে কেমন হতে যাচ্ছে। বিগত বছরের সেকেন্ড টাইম জার্নির সাথে তোমাদের এবারের সেকেন্ড টাইমের জার্নি যদি মেলাতে যাও তবে মেলাতে পারবা না। প্রতি বছর সেকেন্ড টাইমাররা এত বেশি চান্স পায় কেন? কজ সেকেন্ড টাইমাররা পড়াশোনায় এগিয়ে থাকে, একটা পড়া তারা আগে পড়ে রাখে। বাট এবছর তোমাদের সিনারিওটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট এটা নিয়ে কথা বলবো। যারা ক্লাসে এসেছো সবাই একটু ঝটপট ক্লাসে জয়েন করো এবং তোমরা যেই চিন্তা ভাবনা মাথায় রাখতেছো যে আরে অনলাইনে ক্লাস করে কি হবে, অনলাইনে ক্লাস কে করে এখন, ও কত সময় আছে, আমি আবার কোচিংয়ে ভর্তি হবো, 2-3টা পরীক্ষা দিব, আমি এবার চান্স পেয়ে যাব, এইরকম মেন্টালিটি যারা রাখতেছো তাদেরকে বলতেছি ভাইয়া এখনও তোমাদের সিরিয়াস হওয়ার অনেক অনেক সময় আছে। একদম বাস্তব একটা কথা তোমাদের সামনে বলছি যে তুমি যদি ভেবে থাকো যে সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নিটা ডিসিশন নেওয়ার পরে সেই জার্নিটা সহজ হইতে যাচ্ছে, তাহলে তুমি সত্যিকার অর্থে স্বপ্ন দেখতেছো। শুধু সেকেন্ড টাইমাররা না, যারা ফার্স্ট টাইমারও আছো, যারা সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম দিতে যাচ্ছ, তাদের ক্ষেত্রেও বিষয়টা কিন্তু সেম। যারা ফার্স্ট টাইমার আছো, যারা সেকেন্ড টাইমার হওয়ার কথা ভাবছো, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসে কে কে আছো আমি দেখি, একটু তোমাদের কমেন্টগুলো দেখি। সবাই ঝটপট ক্লাসে জয়েন করে ফেলো। ওকে, জয়েন করেছো ঝটপট, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বেসিক থেকে পড়াইয়েন প্লিজ, অবশ্যই বেসিক থেকে পড়াবো, বাট বেসিক থেকে পড়ানোর আগে তোমাদেরকে তো লাগবে। তোমরা ঝটপট ক্লাসটা জয়েন করো এবং ক্লাসটাতে অবশ্যই যারা আছো সবাই ক্লাসটা শেয়ার করো। অবশ্যই যারা আছো তারা সবাই ক্লাসটা শেয়ার করো, কারণ আমি আবারও বলছি আজকে তোমাদেরকে নিয়ে আলোচনা করার অনেক জায়গা আছে। আজকে তোমাদেরকে নিয়ে আলোচনা করার অনেক জায়গা আছে। প্রেরণা প্রাপ্তি আছি দোস্ত ফ্রেন্ডদেরকে ঝটপট মেনশন করে দাও দেখি। এবং একটা প্রশ্নের আমি তোমাদের সবার আগে অ্যান্সার দিব, সেকেন্ড টাইম শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? এই যে একটা বাস্তব কথাবার্তা আছে, এই একটা বাস্তব কথাবার্তা তোমাদের অ্যান্সার করে দেই। তোমাদেরকে অনেকেই আশা দেখানোর জন্য এই মোমেন্টে বলতে পারে যে ভাইয়া সেকেন্ড টাইম তোমরা আগে যা পড়ছো সেটাই পড়তে হবে, সেম পড়া বারবার পড়বা, বাট না। এই বছরে সেকেন্ড টাইমের প্যাটার্ন বিগত 3-4 বছরের সেকেন্ড টাইমের প্যাটার্নের সাথে মিল খায় না। একদম লিখে রাখো, তোমাদের যে সেকেন্ড টাইম ছিল সিলেবাস চেঞ্জ, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়া একদম খুবই স্বাভাবিক ব্যাপার। তুমি ফার্স্ট টাইমে যে অল্প পড়া পড়তে যায় হিমশিম খাইছো, এবারে সে অল্প পড়ার সংখ্যা আরও বেড়ে যাবে। আমি তোমাদেরকে বাংলা পড়াই, সো বাংলা ফার্স্ট পেপারেরই হিসাব বলছি। তোমাদের সেকেন্ড টাইমে আমি এতদিন বলে আসছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইউনিভার্সিটির হালকা কিছু প্রশ্ন ছাড়া কোনো ইউনিভার্সিটি শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন করবে না। বাট কি বলো দেখি, তোমাদের এখন আমি বলতেছি যে আর কোনো উপায় নাই। এই শর্ট সিলেবাস নামটা তোমাদের ইতিহাস থেকে ভুলে যাও। এই 2026 সালের অ্যাডমিশন থেকে এই শর্ট সিলেবাস নামের শব্দটা একেবারে পুরোপুরি মুছে যাবে। আর শর্টকাট পড়ে
ছোট ছোট টপিক পড়ে চান্স পাওয়া বা অ্যাডমিশন এক্সাম দিয়ে একটা ভালো মার্ক তুলে নেওয়ার প্রিপারেশনের টাইম শেষ। এখন থেকে কোনো ইউনিভার্সিটির প্রস্তাবনায় লেখা থাকবে না 25 সালের সিলেবাস, 26 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে। 26 সালের সিলেবাস, নতুন সিলেবাস, নতুন কোশ্চেন প্যাটার্ন, নতুনভাবে আগে যা পড়ছো সেই পড়ার সাথে আরও পড়া অ্যাড করে নতুনভাবে পড়তে হবে। এবং সেটা যাচাই করার জন্য তো বলছি তো, তোমরা এই অ্যাডমিশন প্রিপারেশনে আসছো, 26 সালে শর্ট সিলেবাস শব্দটা মনের ভিতর থেকে একেবারে বাদ দিয়ে দাও, একেবারে শূন্যের কোঠায় নিয়ে দাও। শর্ট সিলেবাস নামে কোনো শব্দ নাই, ঠিক আছে? ওকে বাচ্চারা ঝটপট ক্লাসে জয়েন করো, তোমরা আসলে আমি পড়া শুরু করে দিব, ঠিক আছে? ওকে সেকেন্ড টাইম শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? তাহলে কি বলো দেখি। ফার্স্ট প্রশ্নের উত্তর হচ্ছে সেকেন্ড টাইম মানেই ফুল সিলেবাস। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যারা কথা বলছো সেখানকার প্যাটার্নও ঢাকা ইউনিভার্সিটির মতনই, শর্ট সিলেবাস থেকে বেশি কোশ্চেন আসবে, বাট ফুল সিলেবাস থেকে কোশ্চেন কি হবে, কোশ্চেন একটু কম আসবে। এই প্যাটার্ন ফুল সিলেবাস থেকে একটা দুইটা কোশ্চেন আসতে পারে, এটাই প্যাটার্নের পার্থক্য। তো প্যাটার্নে যেহেতু পার্থক্য বুঝে গেলাম, আমরা চলো একটা এমসিকিউ থেকে শুরু করি। 1 নম্বর এমসিকিউ এর উত্তর করো দেখি। দেশবাসী কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে কাকে আতাতুর্ক উপাধিতে ভূষিত করে? দেশবাসী ও কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ কাকে আতাতুর্ক উপাধিতে ভূষিত করে? ঝটপট অ্যান্সার করে ফেলো। আতাতুর্ক শব্দের অর্থ কি, এটাতেও যাবে 1 নম্বর এমসিকিউ। আমরা একদম সিলেবাসের বাইরের পড়া শুরু করছি। আমি তোমাদের এমসিকিউ কেন করাচ্ছি, তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে পড়ার অনেক বিষয় আছে। আজকে এই প্রস্তুতিটা যে যতটুকু ফুল সিলেবাস পড়ছিলা সেই জায়গা থেকে একটু ট্রাই করে দেখো ভাইয়ার সাথে যে পারতেছো কিনা। যদি দেখো যে পারতেছো না, তাহলে বেসিক থেকে, একদম বেসিক থেকে এই যে নতুন টপিকগুলো আছে, এই প্রত্যেকটা টপিকের তোমার প্রিপারেশন দরকার বাংলা ফার্স্ট পেপারে। স্পেশালি সেকেন্ড টাইমারদের জন্য, ঢাকা ইউনিভার্সিটির জন্য বাংলা সেকেন্ড পেপার বেশি গুরুত্বপূর্ণ। বাট তারপরে রাজশাহীতে যাও, ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসবে। গুচ্ছে যাও, ফার্স্ট পেপার থেকে বেশি কোশ্চেন আসবে। তো সেখানে যেহেতু ধরা মার্ক, তুমি ব্যাকরণে 1-2 মার্ক কম পাইতেই পারো। ব্যাকরণে 1 থেকে 2 মার্ক তুমি কম পাইতেই পারো, ব্যাকরণ বুঝার বিষয়। বাট বাংলা ফার্স্ট পেপার বুঝার কিছু নাই, পড়বা পারবা, পড়বা না পারবা না, এটাই বাস্তবতা। তো এই বাস্তবতাটা যদি বাস্তবে আসলেই প্রয়োগ করতে চাও, একটু যাচাই করে দেখো আজকে ভাইয়ার সাথে যে তোমার অবস্থাটা কেমন, ঠিক আছে? ওকে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মুস্তফা কামাল পাশা। খুবই সহজ কোশ্চেন। এখান থেকে আতাতুর্ক শব্দের অর্থ কি? তুরস্কের পিতা। আতাতুর্ক শব্দের অর্থ কি বলো দেখি। আতাতুর্ক শব্দের অর্থ হচ্ছে তুরস্কের পিতা। তুরস্কের যে বিপ্লব, সেই বিপ্লবের মহানায়ক ছিল মুস্তফা কামাল পাশা। এবং এই যে এই প্রশ্নটা কোথা থেকে? যৌবনের গান থেকে। এখন তোমাকে যখন যৌবনের গান পড়তে হবে, তোমাকে প্রত্যেকটা ক্যারেক্টার চিনতে হবে। যেভাবে আমরা বিদ্রোহী কবিতায় চিনেছি পরশুরামকে, পরশুরাম হচ্ছে, বলো দেখি, আমরা একটু রিভিশন দিয়ে দিই আমাদের পড়া স্বভাব প্রশ্ন থেকে। কমেন্টে লেখো পরশুরাম বিষ্ণুর কয় নম্বর অবতার? প্রত্যেকটা প্রশ্নে জাস্ট আমি 10 সেকেন্ড সময় দিব। পরশুরাম বিষ্ণুর কয় নম্বর অবতার মনে আছে? ঝটপট অ্যান্সার করো। কাজী নজরুল ইসলামের সাহিত্য পড়তে গেলে এইরকম এমসিকিউ, এটা তোমাদের বিগত অ্যাডমিশনের প্রশ্ন। উত্তর করো। পরশুরাম বিষ্ণুর কয় নম্বর অবতার? ঝটপট উত্তর করো। আজকে ক্লাসে এত বাচ্চা কাচ্চা কম কেন? যারা আছো ক্লাসে, ক্লাসটা শেয়ার করো দেখি একটু ঝটপট। বাচ্চার সংখ্যা খুবই কম দেখছি, একটু সবাই ক্লাসটা শেয়ার করে রাখো, ঠিক আছে? ষষ্ঠ অবতার। পরশুরাম বিষ্ণুর কয় নম্বর অবতার? ষষ্ঠ অবতার।
তারপরে কি পরশুরামের কিসের সাথে তুলনা করা হয়েছে? পরশুরামের বিদ্রোহী কবিতায় কবি নিজেকে পরশুরামের কিসের সাথে? কঠোর কুঠোরের সাথে তুলনা করেছেন। কার সাথে? কঠোর কুঠোরের সাথে তুলনা করেছেন। এই যে প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে আমরা বিদ্রোহী কবিতায় মনে করছি, কবি নিজেকে বিশ্বামিত্রের কিসের সাথে? বিশ্বামিত্রের শিষ্যের সাথে তুলনা করছেন। বিশ্বামিত্র কে? এখান থেকে একটা এমসিকিউ আসছে অ্যাডমিশনে, সেটা কি বলো দেখি। কে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়? ক্ষত্রিয় থেকে কঠোর সাধনার মাধ্যমে ব্রাহ্মণ হয় কে? বিশ্বামিত্র। তারপর হল শব্দের অর্থ কি? ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। হাল শব্দের অর্থ থেকে প্লাস হল, কি বলো দেখি। হল শব্দের অর্থ লাঙল। বলরামের কিসের সাথে তুলনা করেন? বলরামের স্কন্ধে হল। স্কন্ধ শব্দের অর্থ কি ভাইয়া? স্কন্ধ শব্দের অর্থ হচ্ছে কাঁধ। স্কন্ধ শব্দের অর্থ কি? স্কন্ধ শব্দের অর্থ হচ্ছে কাঁধ। আমি মনে করছি তোমাদের আজকের ক্লাসে স্টুডেন্ট খুবই কম, তাই না? জয়েন করো, একটু মেনশন করো দেখি যারা একসাথে ক্লাস করো। যারা একসাথে ক্লাস করো একটু ফ্রেন্ডদেরকে ঝটপট মেনশন করো আর ক্লাসটাতে একটু রিঅ্যাক্ট দিয়ে দাও। আজকে ক্লাসের অ্যানাউন্সমেন্ট হয়তো বা অনেকে জানতে পারেনি, ঝটপট, ঠিক আছে? ওকে, আমার কাজ পড়ানো, আমি পড়ায় যাব, চলো। তো বলরামের কিসের হল? বলরামের স্কন্ধে হল। এখানে দেখো একটা শব্দ স্কন্ধ। স্কন্ধ শব্দের অর্থ কি? কাঁধ। এগুলো পড়া আমাদের মনে আছে, কিন্তু যৌবনের গানে যখন আমি এত ডিপে গিয়ে তোমাদেরকে প্রশ্ন করব তোমরা পারবা না। তাহলে কি আমি এখন আসে তোমরা যেন আটকে যাও এইভাবে আমি প্রশ্ন করার জন্য আসছি? মোটেও না। আগামী 15 তারিখ থেকে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের পেইড ক্লাস শুরু, যেখানে আর সেই গতানুগতিক ধারায় কি অপরিচিতা, সোনাত্তরী এগুলো আগে পড়বো না। হ্যাঁ, তোমাদের লেকচার শিটের জন্য সিরিয়ালে এটা দেওয়া থাকবে, বাট আমরা পড়বো কি থেকে? আমরা প্রথমে পড়বো যৌবনের গান, একদম মোস্ট হট টপিক। আমরা পড়বো জীবন ও বৃক্ষ, একদম মোস্ট হট টপিক। আমরা পড়বো গন্তব্য কাবুল। এইভাবে আমরা যেই জায়গায় পিছায় আছি সেই টপিকের আগে আমাদের পড়াশোনা শুরু করব, ঠিক আছে? আমরা নেক্সট এমসিকিউ এ চলে যাই। চলো, 2 নম্বর এমসিকিউ। নিচের কোন কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত নয়? একটু ঝটপট অ্যান্সার করো। যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যারা ফার্স্ট টাইমার আছো তাদেরও কাজে লাগবে। একদম শর্ট সিলেবাসের বাইরে আমরা একটা বেশ ভালো রিভিশন দিয়ে নিব। ওকে, উত্তর করো। নিচের কোন কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত নয়? গুড জব, গুড জব যারা আছো সবার জন্য। ওকে, কি উত্তর? 18 বছর বয়স। খুবই সহজ কোশ্চেন। কেন আমরা আগে মুখস্থ করছি যে 18 বছর বয়স, প্রতিদান, বিদ্রোহী, সোনাত্তরী, এগুলো ছিল আমাদের কোন ছন্দের কবিতা? এগুলো ছিল আমাদের মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। বাট এখন আমাদের সিলেবাস যখন বেড়ে গেছে, আমাদেরকে এখন কি করতে হবে? শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলোরও ছন্দগুলো মুখস্থ করতে হবে। যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লাস্ট ক্লাসে ছিলা তারাও তো এটা আমি মুখস্থ করাই দিছি। স্পেশালি আমি লাস্ট ক্লাসের সেকেন্ড টাইমারদের বা যারা হবু সেকেন্ড টাইমার ওদের অনেকজনকে পাইনি, এই জন্য আজকের ক্লাসে আবারও। আর তুমি যদি পড়ে থাকো জাস্ট ওয়েট করো 2 মিনিট, আরেকবার তোমার রিভিশন হয়ে যাবে। রিভিশন হয়ে গেলে কোনো সমস্যা, বাট আমি চাই এই ক্লাসেই যেন এটা তোমাদের মুখস্থ হয়ে যায়, যেন 15 তারিখে তোমরা যখন ভর্তি হবা, ভর্তি হয়ে 15 তারিখের পেইড ক্লাসে আর আমি এগুলো আলোচনা করব না, একদম এখান থেকে মুখস্থ করে চলে যাও। এটা অ্যাডমিশনে একটা মার্ক আসবেই, আসা ফরজ। কোয়েরি এবং এই প্রশ্ন থেকে চলে যাই। আমাদের এখন সিলেবাস বড়, ছন্দের নামও বড়। মাত্রাবৃত্ত ছন্দে আমাদের কি কি অ্যাড হবে? পদ্মা কবিতা, সাম্যবাদী কবিতা অ্যাড হবে। 18 বছর বয়স, সোনাত্তরী, প্রতিদান, বিদ্রোহী। 18 বছর বয়স, সোনাত্তরী, প্রতিদান, বিদ্রোহী, সাম্যবাদী, পদ্মা। সাম্যবাদী, পদ্মা, এই দুইটা নতুন কবিতার নাম মুখস্থ করতে হবে মাত্রাবৃত্ত ছন্দে। গদ্য ছন্দে আমরা পেয়েছিলাম কি? মনে করো, আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969। গদ্য ছন্দে
কিংবদন্তির কথা বলছি ফেব্রুয়ারি 1969, বাট এখন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে বলো দেখি? আরও অ্যাড হবে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, প্রত্যাবর্তনে লজ্জা। অক্ষরবৃত্ত ছন্দে আমাদের শর্ট সিলেবাসে কবিতা ছিল মাত্র একটা, তাহারই পরে মনে, তাহারই পরে মনে, তাহারই পরে মনে। এখন ওটা বেড়ে যাবে। কি কি বাড়বে? বিভীষণের প্রতি মেঘনাদ, ঐক্যতান, সেই অস্ত্র, সুচেতনা। বিভীষণের প্রতি মেঘনাদ, ঐক্যতান, সুচেতনা এবং সেই অস্ত্র, এগুলো সব অক্ষরবৃত্ত ছন্দের আমাদের কবিতা বেড়ে যাবে। একবার মাথায় করে মাত্রাবৃত্ত ছন্দের চারটা ভাবো আগে। প্রতিদান, সোনাত্তরী, প্রতিদান, সোনাত্তরী, 18 বছর বয়স, এই পর্যন্ত, আর বিদ্রোহী, সাম্যবাদী পদ্মা, সাম্যবাদী পদ্মা। গদ্য ছন্দে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, প্রত্যাবর্তনের লজ্জা। এর সাথে কি বলো দেখি? আমাদের আগের দুইটা, আমি কিংবদন্তের কথা বলছি, আমি কিংবদন্তের কথা বলছি, ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969। এরপরে অক্ষরবৃত্ত ছন্দে জাস্ট যে তাহারই পরে মনে ছিল, এই তাহারই পরে মনের সাথে আমাদেরকে এক্ষুনি মুখস্থ রাখতে হবে আরও কিছু নাম। সেই অস্ত্র, সুচেতনা, সেই অস্ত্র, সুচেতনা, ঐক্যতান, বিভীষণের প্রতি মেঘনাদ। সেই অস্ত্র, সুচেতনা, ঐক্যতান, বিভীষণের প্রতি মেঘনাদ। হয়েছে না? একটু মাথায় রাখো, আরো পড়বা, মুখস্থ করে নিতে হবে। চলো এবার আমরা আমাদের আরো টপিকে যাই। যৌবনের গান প্রবন্ধের তিমির কুন্তলা শব্দের ব্যাস বাক্য কোনটি? খুবই গুরুত্বপূর্ণ। যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিছো, স্পেশালি মনে হয় বিকালের দিকে শিফটে, এই দিকে, বা এটা শিফট তো চেঞ্জ হয়ে থাকে, বাট জাহাঙ্গীরনগরের জন্য যারা ভাবছো ঢাকা বেসে সেকেন্ড টাইম দিবা, তাদের জন্য বলছি, এই যে একটা প্যাটার্ন, বাংলা ফার্স্ট পেপার প্লাস আর সেকেন্ড পেপার, দুইটার মধ্যে একটা রিলেশন করে দিবে, দুইটার মধ্যে কি একটা সম্পর্ক করে দিবে। তো এখন বলো এটা কি? তিমির কুন্তলা শব্দটির ব্যাস বাক্য কোনটি? উত্তর করো ঝটপট। কমেন্ট কই রে, কমেন্ট কই, কমেন্ট কই? মুখস্থ হয়ে গেল না? মুখস্থ হলে ডান লেখো, আরেকবার মনে করাই দিতে চাইলে বলে ফেলো, সমস্যা নাই। তারপরে যৌবনের গান তিমির কুন্তলা। ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ক্লাস করতেছো, গুড জব। এটার উত্তর কি হবে বলো? যৌবনের গান প্রবন্ধে তিমির কুন্তলা শব্দটির ব্যাস বাক্য কি? এই একটা প্যাটার্ন যেটা তোমাদের এবছর স্পেশালি সেকেন্ড টাইমের জন্য, যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে চাও তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কে পড়ায়? কেউ পড়ায় না। বাংলা আসে সাহিত্য, বিনোদন, আসো নাচে গায়ে বাংলা দেখাই। ভাই বাংলা ফার্স্ট পেপার এত সোজা না যে জাস্ট তোমাকে একটু নাটক করে দেখাইলাম তোমার কাহিনী মনে থাকবে। অ্যাডমিশনে কাহিনী থেকে জাস্ট ডিরেক্ট জ্ঞানমূলক থেকে কোশ্চেন হয় না। পরীক্ষা দিছো না একবার, গল্পের যদি ক্যারেক্টার থেকে সোজা কোশ্চেন করতো, সব তো পারতা বাংলায়। বাংলা ফার্স্ট পেপার যারা আমার স্টুডেন্ট ছিল তারা তো পারছে, কেন? তারা ডিপে পড়ছে। এখন নতুন এতগুলো টপিক, এগুলো তো বেসিক থেকে পড়তে হবে, তাই না? তো সেমভাবে আমাদেরকে এই সেকেন্ড টাইমে আরেকটা জিনিসের উপর এনশিওর করতে হবে, সেটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একটু রিলেট করে পড়া। বাংলা ফার্স্ট পেপারে যে কিছু নতুন নতুন শব্দ দেখবা, সেগুলো দিয়ে একটু ব্যাকরণে যাও। উত্তর করো, কে পারবা? তিমির কুন্তল যার, তিমির রূপ কুন্তল, তিমির কুন্তলা শব্দটির ব্যাস বাক্য কোনটি? উত্তর করো দেখি। এটার উত্তর হচ্ছে তিমির কুন্তল যার। কেন? কারণ তিমির কুন্তলা শব্দটির অর্থটা একটু ভাইয়াকে বলো। তিমির কুন্তলা শব্দটার অর্থ কেউ জানো? জানো না কেন? আমরা গল্পটা পড়ি নাই, শব্দটা কোথায় ইউজ হয়েছে আমরা সেটাও জানি না, তাহলে পারবো কেমনে, তাই না? তিমির কুন্তলা শব্দের অর্থ হচ্ছে ঘন অন্ধকার, ঘন অন্ধকার। ওকে, তিমির কুন্তলা শব্দের অর্থ ঘন অন্ধকার। এখন আমরা এটার ব্যাস বাক্য করো দেখি। এটা কি দেখো দেখি, ডিরেক্ট কি অর্থ বোঝাচ্ছে?
এখানে তোমাদেরকে আমি বাংলা পড়াইতে আসি সমাস করাবো না, বাট এই যে তোমাদের সমাসে এখনো যে এত একটা ঝামেলা, এটা কোন সমাস? যার, তিমির, তিমিরের মতো যার কি, অন্ধকারের মতো যার অবস্থা, ঘন অন্ধকার অবস্থা কারো বোঝাচ্ছে। এখন এটা বুঝাইতে গেলে কোন সমাস হয়? বহুব্রীহি সমাস। এখন বহুব্রীহি সমাস বুঝাইতে গেলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে, এত দরকার নাই। জাস্ট বহুব্রীহি সমাস, তিমিরের ন্যায় কুন্তল যার বা তিমির কুন্তল যার। তো এখন সমাসই তোমরা এতদিন হয়ে গেল এখনো সমাসের সাথে রিলেট করতে পারো না। একটা প্রশ্নে এক একজন এক একটা উত্তর দিছো, তাই না? তো দেখো ব্যাকরণেও এখনো কতটা গ্যাপ আছে তোমাদের, সেখানেও তো জায়গা করতে হবে। এবং এবার থেকে আমিও তোমাদের ইনশাআল্লাহ, তোমরা অনেকেই আমাকে লাস্টবার বলছিলে আসলে এত ব্যস্ততা, আমারও ভার্সিটি লাইফ শেষ হয়ে যাচ্ছে, তো তোমাদের সাথে শেষ হতে হতেই আমি একদম লাস্ট দিকে চলে যাব। তো ভার্সিটির চাপ কম ইনশাআল্লাহ। তোমরা যারা চাইতে যে স্বর্ণ ভাইয়া একটু ব্যাকরণ ক্লাস নেন, কারণ আপনি যে আস্তে আস্তে বুঝান, অনেকে বলে ভাই এত আস্তে পড়ান কেন? ভাই বাংলা সাহিত্যটা বোঝার জিনিস, তাই আস্তে পড়াই। তো ইনশাআল্লাহ তোমাদের ব্যাকরণ ক্লাসেও আমাকে দেখতে পারবে, স্পেশালি সমাস আর কারক, এই দুটো টপিক নিয়ে তোমাদের আমি অনেক প্রবলেম দেখি। অনেক স্টুডেন্ট এই পুরো অ্যাডমিশন জার্নিতে কি করছো, সমাস কারক বুঝে আসছো, স্যার লেখাইছে নোট করছো। ভাই এরকম জাস্ট নোট করে সমাস কারক হয় না। বাংলা সাহিত্য যেমন ফিল করতে হয়, সমাস কারক দেখে একটু ক্রিয়েটিভিটি খাটায় মনে করতে হয়। জাস্ট মুখস্থ করে পারলে পেরে যাইতা। ইনশাআল্লাহ কথা দিচ্ছি সমাস কারকে স্বর্ণ ভাইয়াকে পাবা তোমরা, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। তার আগে কি দেখাবো, এই যে এতগুলো ইউনিভার্সিটি তোমাদের হাতে অপশন, জাস্ট দেখো সেপারেট সেপারেট হাজী দানেশ, বিউপি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, শাহজালাল, সাস্ট, তারপরে কি জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাতে তোমাদের অপশনের ছাড় নাই। জাস্ট তোমরা এবং জাস্ট দেখো তোমাদের এই যে এতগুলো কোর্স আমরা নিব, বিউপি আইসিইউ ব্যাচ, বিউপির প্রিপারেশন, আরইউসিইউ, জেআইসিইউ ব্যাচ, টোফেল কিসের জন্য? চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য, রিটেন খুলনার জন্য, ডু অর ডাই এক্সাম থাকবে, সাস থাকবে, জিএসটি গুচ্ছের প্রিপারেশন। এই যে এতগুলো জিনিস, এতগুলো কোর্স ফি, সবগুলো তোমরা পাবা একটাই, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। তো যারা এতদিন ধরে ভাইয়াদের ফ্রি ক্লাস করছো, বাট এখনও জাস্ট এই জিনিসটা রিয়ালাইজ করনি যে সেকেন্ড টাইম মানে আই এডুকেশনে প্রতি বছর সবচেয়ে বেশি চান্স পায় এখান থেকে। কেন পায়? কারণ এই একটা স্টুডেন্টকে যদি আমরা এতগুলা কোর্সে সেম পড়াই, তাহলে সে চান্স পাবে না তো কি করবে, এটাই না? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। যৌবনের গান প্রবন্ধের পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা বলে কার বাণীকে বোঝানো হয়েছে? উত্তর করো ঝটপট। পরবর্তী কোশ্চেন, পদ্মা ভাগীরথীর মতো, পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা বলে কার বাণীকে বোঝানো হয়েছে? ঠিক আছে, অবভিয়াসলি হাজী দানেশ থেকে সেকেন্ড টাইমার। অবশ্যই তোমরা যারা আছো, একটা ইউনিভার্সিটির একটা সাবজেক্টে তো তোমাদের এইম না, তোমরা চাও ঢাকা বেসে আসতে, তো এটাকে তোমার হাতে সময় আছে, সুযোগ আছে। একটা বছর কি জীবনে, এই একটা বছর রিস্ক না নেওয়ার কারণে তুমি পরে আরেকটা বছর সারা জীবন পস্তাবা যে আমি আরেকবার ট্রাই করতাম, ওখানে পড়তাম। এই খারাপ লাগাটা মনের মধ্যে রাখায় না ভাইয়া। নেক্সট আসে, উত্তর করো। পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা বলে কার বাণীকে বলা হয়েছে? খুব সহজ উত্তর, বক্তার। একজন বক্তার কি বলো দেখি, একজন বক্তার বাণী কেমন হতে পারবে? পদ্মা নদী ভাগীরথী নদীর মতন খরস্রোতা হতে পারবে। এটা গদ্য থেকে ডিরেক্ট লাইন। ভাইয়া এগুলো পারতেছি না, পারতেছো না জানি, একটু আটটু পড়ছো ওই রাজশাহীর জন্য, তো এগুলোর জন্য ডিপে পড়তে হবে। চলো আরও কিছু এমসিকিউ সলভ করে আমাদের অবস্থাটা বুঝে নেই। 5 নাম্বার এমসিকিউ, ও সরি 5 নেই 6 চলে যায়। ইহারা থাকেন শক্তির পিছনে রুধির ধারার মতো গোপন। ইহারা থাকেন শক্তির পিছনে রুধির ধারার মতন গোপন, এরা কারা? উত্তর করো। 6 নম্বর কোশ্চেন, উত্তর করো ঝটপট। মাশাআল্লাহ, তোমাদের ফাদ ভাইয়ের ইয়া দেখছো? কেন কি বলতেছি, যারা হাজী দানেশে যায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে
তোমাদের সেকেন্ড টাইমাররা গ্র্যাব করে। কেন গ্র্যাব করে? কারণ এটা একটা বাস্তবতা। তুমি এত বড় একটা সিলেবাস নিয়ে প্রথমবার পড়বা, প্রথম পরীক্ষা দিবা, তোমার জীবনে ঝামেলা হবেই, তাই না? তো চলো আমাদের 6 নাম্বার, ইহারা থাকেন শক্তির পিছনে, রুধির ধারার মতো গোপন। এরা কারা? ছয়ের উত্তর, এনারা হচ্ছেন ধ্যানী। যৌবনের গান প্রবন্ধ যখন পড়বা, সেখানে ধ্যানীদেরকে নিয়েই লেখক একটা পুরো আলোচনা করছে। এখন সেই আলোচনাটুকু আমাদেরকে তো পড়তে হবে একদম বেসিক থেকে। তো জাস্ট জেনে রাখো, ইহারা থাকেন শক্তির পিছনে, রুধির ধারার মতো গোপন। এরা কারা? ইনারা হলেন ধ্যানী। ইনারা হলেন কি? ধ্যানী। গানের পাখিকে তারা করে কে? গানের পাখিকে তারা করে কে? আরও একটা জ্ঞানমূলক কোশ্চেন। এবং তোমরা এবছরে স্পেশালি যেই টপিকের উপর প্রচুর জ্ঞানমূলক কোশ্চেন পাবা, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে এক, যৌবনের গান, তারপরে আরেক হচ্ছে গন্তব্য কাবুল, তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের জীবন ও বৃক্ষ। তো জীবন ও বৃক্ষে যেহেতু গেলামই, তোমাদেরকে একটা কোশ্চেন করি, দেখি কে পারো। একদম অ্যাডমিশনে এবছর লিখে রাখো, এটা চলে আসছে। সেটা কি? বলো, এই উক্তিটা কার? জীবন ও বৃক্ষ থেকে আরেকটা উক্তি। এই জন্য এবছর বাংলার যে সিলেবাসটা, বাংলায় যারা ফুল মার্ক পাইছো, উত্তর করো, উক্তিটা কার? রাইপনেস ইজ অল। কি সমস্যা দেখি, এটা কে পারবা? রাইপনেস ইজ অল কোন জায়গায় আমরা দেখছি? হ্যাঁ, আমরা বেসিক থেকে পড়বো ভাইয়া। বেসিক মানে আমাদের এক একটা টপিকের একটা ক্লাস হবে একদম শুরু থেকে। একদম বলে না ধরে ধরে পড়া, এখানে এটা আছে, এই গল্পে এইটা, সিরিয়ালি। বাংলার কাজই তো এটা। বাংলা সাহিত্য যদি 2-2.5 ঘন্টার ক্লাস না করলা, এইরকম এমসিকিউ ক্লাসে আসে সাজেশন দিয়ে, ভাইয়েরা এরকম করে নর্তকীর মতো নাচে নাচে নাটক দেখায়, তোমার 2 মিনিটের বিনোদন হবে, আধা ঘন্টার সময় নষ্ট হবে, বাংলা সাহিত্য পড়া হবে না ভাই। তুমি জ্ঞানমূলক কোশ্চেনের ভিতরে এই কোশ্চেনগুলোকেই চিনতেছো না। তুমি যৌবনের গান বুঝবা কিভাবে? যৌবনের গানে তরুণ উদ্দীপনা থেকে শুরু করে বার্ধক্যের একটা পার্ট আছে, ধ্যানের একটা পার্ট আছে। আমাকে যদি এখন বলো এই বার্ধক্যের অংশে এই লাইনটা পড়বা, তারপর হচ্ছে কি ইহার শক্তি থাকে এই জায়গায়, এখানে ধ্যানের এই লাইনটা মনে রাখবা, 2 মিনিট পর ভুলে যাবা তুমি যদি পার্ট বাই পার্ট যৌবনের গান না পড়ো, তাই না? তো চলো আমরা হচ্ছে নেক্সটে চলে আসি। পারতেছি না। রাইপনেস ইজ অল শেক্সপিয়ারের একটা নাটক থেকে নেওয়া লাইন। শেক্সপিয়ারের কি নাটক বলো দেখি? শেক্সপিয়ারের কিং লিয়ার নাটক থেকে নেওয়া একটা লাইন। এটা কার? উইলিয়াম শেক্সপিয়ারের। তো এই যে বাংলা যখন সাহিত্য পড়তে যাবা, সাহিত্যের মধ্যে এরকম উক্তি দিয়ে ভরা থাকবে। এটা কি থেকে ভরা থাকবে? উক্তি দিয়ে ভরা থাকবে। ইংলিশ পড়াচ্ছি না, বাংলায় পড়াচ্ছি, বাট বাংলায় এরকম উক্তি আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এটা তো তোমরা সবাই পারবা, তাই না? আমাদেরকে কি বলো দেখি? বঙ্কিমচন্দ্রের গত বছর আমরা মুখস্থ করছি, তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। এটা কার উক্তি? বঙ্কিমচন্দ্রের উক্তি। আবার একটা গত বছরই তো মুখস্থ করছো, ভুলে গেছো? রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ ইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। এটা কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। বাংলার মধ্যে এরকম পপুলার বেশ কিছু উক্তি আছে, বেসিক থেকে না পড়লে পারবা না। যেমন এটা কোথা থেকে নেওয়া? রবি ঠাকুরের হিবার্ট বক্তৃতামালা থেকে নেওয়া। কোথা থেকে বলো দেখি? তার হিবার্ট বক্তৃতামালা থেকে নেওয়া। ঠিক আছে, তো এটা লিখে রাখো। রাইপনেস ইজ অল এটা কি বলো দেখি? উইলিয়াম। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কিং লিয়ার
নাটক থেকে নেওয়া। ঠিক আছে? হ্যাঁ, এসব এমসিকিউ নতুন লাগবেই তো। কেন নতুন লাগবে? পড়োই নাই। তুমি ওই যাই বলো, রিডিং পড়ে তোমাকে বেসিক থেকে কেউ গন্তব্য কাবুল, জীবনবৃক্ষ, যৌবনের গান এগুলো পড়ায়নি। আর তোমাদের এবছর প্রশ্ন ওই অপরিচিতা বিলাসী থেকে খালি হবে না, এবছর এই সব টপিক থেকে কোশ্চেন আসবে দেখেই আজকের ক্লাসে ভয়ে বাচ্চা অর্ধেক পালায় গেছে। আরে এগুলো তো পারি না, এই বাস্তবতাটা দেখার জন্যই আসছে। আজকে অ্যাটলিস্ট 15 মার্কের পরীক্ষা দিয়ে দেখো, লাস্টে দেখা যাবে তোমাদের অবস্থা কি। তোমরা 15-র মধ্যে 5 পাচ্ছ, 6 পাচ্ছ। গানের পাখিকে তাড়া করে কে? গানের পাখিকে তাড়া করে বায়স। যৌবনের গান না পড়লে আমি কি বুঝাবো বলো? নেক্সট কোশ্চেনে চলে যাই। 8 নাম্বার, মোতাহের হোসেন চৌধুরীর কোন গ্রন্থটি বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে একটি বিশিষ্ট সংযোজন? উত্তর করো। ঘ নাম্বারটা কাটে গেছে, এটা তো বাদ। নাও 3টার মধ্যে একটা অ্যান্সার, কোনটা হবে? উত্তর করো। মোতাহের হোসেন চৌধুরীর কোন গ্রন্থটি বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে একটা বিশিষ্ট সংযোজন? এটা অনেকে পারবা। কেন পারবা? দেখে চেনা মনে হচ্ছে। কি চেনা মনে হচ্ছে? এই লাইনটা চেনা মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, সংস্কৃতি কথা। আমাদের জীবনবৃক্ষ প্রবন্ধটা নেওয়া সংস্কৃতি কথা। বাট এই যে নতুন কবি সাহিত্যিক আসতেছে, আমাদেরকে আরও কিছু পড়তে হবে না তাদেরকে নিয়ে? যেমন জীবনানন্দ দাশকে নিয়ে পড়তে হবে। নির্জনতম কবি বলা হয় কাকে? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে এই নির্জনতম কবি এই আখ্যাটা দেয় কে? বুদ্ধদেব বসু। তারপরে সেম বাংলা ভাষায় চলিত রীতি, একদম বেসিকের সহজগুলাই বলতেছি, চলিত রীতি প্রবর্তনে কোন পত্রিকার ভূমিকা অপরিসীম? কি উত্তর হবে? আমাদের প্রমোদ চৌধুরী। সাহিত্যে খেলার কি বলো দেখি? সাহিত্যে খেলার আমাদের যে পড়বো বাংলার নব্য লেখক দিকের প্রতিনিবেদন পড়বো, এইখান থেকে আমরা প্রমোদ চৌধুরীর যে আলোচনাটা পাবো সেটা কি বলো দেখি? প্রমোদ চৌধুরীর ওই আলোচনাটা হচ্ছে যে তার সবুজপত্র পত্রিকার মাধ্যমে তিনি বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তনে আমূল পরিবর্তন আসছে। তো নতুন নতুন প্রমোদ চৌধুরী পাচ্ছি আমরা, বঙ্কিমচন্দ্রকে পাচ্ছি, মাইকেল মধুসূদন দত্তকে পাচ্ছি। এবার তারা আর অপশনাল হিসেবে, এক্সট্রা হিসেবে পড়তে হবে না, তারা ফাইনাল, তাদের লাইফের A to Z পড়তে হবে, তাই না? হ্যাঁ, দ্বিতীয় পত্রে কিছু হালকা কিছু এক্সট্রা টপিক থাকবে, বাট খুব যে বেশি এমন না। দ্বিতীয় পত্রে আগে থেকেই ফুল সিলেবাস। বাট হ্যাঁ, এবছর বেশ কিছু টপিক তোমাদের বাদ দিয়ে আমরা চলে যাইতাম যে এটা জাস্ট একটু দেখে যাবা, এটা জাস্ট একটু দেখে যাবা, এবারে ওগুলোও পড়তে হবে। যেমন ওর মধ্যে বচন অংশটা আমরা খুব কম পড়তাম, তাই না? বচন থেকে খুবই কম কোশ্চেন আসে। তারপর হচ্ছে পদাশ্রিত নির্দেশক জাস্ট দেখে একটু চলে যাইতাম, এগুলো আর একটু ভালো করে আমাদেরকে পড়তে হবে। তাছাড়া বাংলা সেকেন্ড পেপারের সিলেবাস আগে থেকেই ফুল ছিল, চিন্তা নাই। ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ পত্র পত্রিকা। তাহলে এখান থেকে কি কি পড়লাম একটু নতুন তথ্য মুখস্থ করে ফেলো দেখি। নির্জনতম কবি বলা হয় কাকে? জীবনানন্দ দাশকে। তাকে উপাধি দেয় কে? বুদ্ধদেব বসু। তারপরে কি? তারপরে হচ্ছে বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তন করে কে? বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তন হয় সবুজ পত্র পত্রিকার মাধ্যমে। এবং আরও একটা পড়া মুখস্থ করলাম, বাংলা সাহিত্যে প্রবন্ধ সাহিত্যে একটা বিশেষ সংযোজন বা বিশেষ গুরুত্ব বহন করে কে? সেটা হচ্ছে আমাদের মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধ। 9 নাম্বার কোশ্চেনে আমরা চলে যাই। 9 নাম্বার কোশ্চেনে বিশেষ মানুষদের মধ্যে কিসের অভাব দেখা যায়? বিশেষ মানুষ কারা? উত্তর করো।
প্রেম ও সৌন্দর্যের স্পর্শ। এই বিশেষ মানুষ কারা? সমাজের একদম উঁচু পর্যায়ের মানুষ, যারা নিজেদেরকে সেই পর্যায়ে নিয়ে গেছে, ধ্যানী পর্যায়ের মানুষ। আমাদের তরুণদের কি এই পর্যায়ে যেতে হবে না? ধ্যানীদেরকে পুরা ধুয়ে দিছে প্রবন্ধে। তারা কি? তাদের মধ্যে প্রেম আর সৌন্দর্যের স্পর্শের অভাব দেখা যায়, তাদের মধ্যে প্রেম সৌন্দর্য থাকে না। বাট এটা কাদের মধ্যে থাকে? তরুণদের মধ্যে থাকে। নেক্সট কোশ্চেনে আসো। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় কোন বিষয়টি বিশেষভাবে প্রতিস্থাপন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ লাইন, জীবন ও বৃক্ষ থেকে। জীবন ও বৃক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ লাইন। মোতাহের হোসেন চৌধুরী ডিরেক্ট বলে দিছে যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কি নদীর সাথে কিসের সাথে তুলনা করেছে? নদীর গতির সাথে তুলনা করেছে। এটা হচ্ছে তুলনামূলক সাহিত্য জীবন ও বৃক্ষ, যেখানে আমরা অন্য পপুলার সাহিত্যিকদের বলা ভুল জিনিসগুলোকে ঠিক করে দেখানোর চেষ্টা করি। আমাদের জীবনকে একটা গাছের সাথে তুলনা করেছে কে? মোতাহের হোসেন চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুর কিসের সাথে তুলনা করছিল? নদীর গতির সাথে। কে ঠিক? এটা নিয়েই, নদীর গতির সাথে তুলনা করায় ভুল কোথায়, এটা নিয়ে আমাদেরকে পড়তে হবে। তাহলে জাস্ট মনে রাখো, জীবন ও বৃক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের জীবনকে কিসের সাথে? নদীর গতির সাথে তুলনা করেছে। ওকে, নেক্সট এমসিকিউ এ চলে যাই আমরা। 11 নাম্বার কোশ্চেন। কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা কি? সুচেতনা, দেখো নামগুলো, অনেকে এগুলোর সাথেই পরিচিত না। সুচেতনা, পদ্মা। এবছর তোমাদের একটু লাভ, আমি কিংবদন্তির কথা বলছির মতো বড় বড় কবিতা নাই, খুবই বড় লাভ। সুচেতনা, পদ্মা, ঋতু বর্ণন, এই যে তিনটা কবিতা, এই তিনটা কবিতা হচ্ছে একদম ছোট ছোট কবিতা। প্রত্যাবর্তনের লজ্জা এর মধ্যে পড়বে, ঠিক আছে? একদম ছোট ছোট কবিতা। এবছর কবিতা নিয়ে তোমাদের উপর কোনো এক্সট্রা প্রেশার নাই। ভাইয়ার সাথে ক্লাসে বড় টপিকের সাথে জাস্ট 15-30 মিনিট পড়লে তোমাদের কবিতাগুলো শেষ। সুচেতনা কবিতাটা যেমন পুরোটাই জ্ঞানমূলকের উপর নির্ভর। সুচেতনা যেন কি? দূরতর দ্বীপ। কোথায়? দারুচিনি বনানীর ফাঁকে কি আছে? নির্জনতা আছে। নক্ষত্রের তলে, এই যে এক একটা শব্দের তুলনা মিল রাখলেই হবে। পদ্মা কবিতায় যাবা। পদ্মা কবিতায় কোন? পর্তুগিজ জলদস্যু। কোন জলদস্যু? পর্তুগিজ জলদস্যু। কার কথা বলা হয়েছে? হারমাদের কথা বলা হয়েছে। হারমাদ কাকে দেখলে ভয় পায়? পদ্মা নদীর, পদ্মা নদীকে দেখলে হারমাদ পর্যন্ত ভয় পায়। পদ্মা নদীর এমন বিধ্বংসী রূপ তুলে ধরা হয়েছে। ঋতুবর্ণনে যাবা। বাংলার মধ্যযুগের সাহিত্যের অন্যতম নিদর্শন হিসেবে পদ্মা, কি বলো দেখি? ঋতুবর্ণনকে পাবা তোমরা, এবং এটা কার? আলাওলের লেখা পদ্মাবতী। কি? আলাওলের পদ্মাবতী মহাকাব্যের একটা অংশ হিসেবে পাবা। প্রত্যাবর্তনের লজ্জা খুবই সহজ একটা কবিতা, ছোট্ট। এগুলো কবিতায় ব্যাখ্যার চেয়ে জ্ঞানমূলক অংশটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, যেগুলো পড়তে কম সময় লাগবে। নেক্সট কোশ্চেনে চলে যাই, চলো। 12 নাম্বার। আমি রোদে পুড়ে ঘুরে অনেক কেঁদেছি, সুচেতনায় কবিতায় কোন চরণকে নির্দেশ করে? উত্তর করো। আচ্ছা, আমি একবার বলে দিচ্ছি, সব পুরাটা পড়া এমসিকিউ আর 3-4টা আছে, তোমরা বলিও যে আমি কত পাচ্ছি, ঠিক আছে? একদম সত্যি কথা বলবা। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার করো, আমি বলে দিচ্ছি। এগুলো বেশ কিছু পাই না, জানি। পারবা কিভাবে? আমি জাস্ট তোমাকে আজকে আসার কারণই হচ্ছে তোমার সামনে আসছি, তুমি যেন একটু যাচাই করে দেখো যে এগুলো তো পড়ছিলাম, আমি আসলে পারি কিনা। একটু হালকা ডিফিকাল্ট, আমি ডিফিকাল্ট কোশ্চেন দিইনি। স্বর্ণ ভাইয়ার ডিফিকাল্ট কোশ্চেন মানে তোমরা জানো, আমি একদম বাছে বাছে জাস্ট একদম কবিতাটা দেখলেই পারো এমন 2-3টা দিছি, আর একটু ভিতরে পড়তে হবে।
কবিতা প্রবন্ধ হালকা একটু ডিপলি পড়তে হবে, এরকম প্রশ্ন বাছে বাছে দিছি। কেন? এই টপিকগুলোর তো অ্যাডমিশনে কোশ্চেন আগে ছিল না, তো তুমি বুঝতেই পারবে না যে কোন প্রশ্নটা দিবে। সবগুলো পড়তে হবে, জাস্ট ভাইয়ের সাজেশন দেখে চোখ নাক মুখ পড়ে যাবা, একটা ইউনিভার্সিটির 10টার মধ্যে একটাতে কমন পাবা, আর ওই ইউনিভার্সিটিতে তোমার জিকে খারাপ হবে, ইংরেজি খারাপ হবে। পারবা চান্স? এই জন্য রিস্ক নেওয়ার কোনো উপায় নেই। উত্তর করো। 12-র উত্তর কি? 12-র উত্তর হচ্ছে আজকে আমি রৌদ্রে পুরে ঘুরে অনেক কেঁদেছি। আজকে অনেক রুড়ো রৌদ্রে ঘুরে প্রাণ। এই যে সুচেতনা কবিতায় আমরা যে এমন একটা পৃথিবীর সন্ধান করছি যেই পৃথিবীতে শুভ চেতনা থাকবে। এই পৃথিবীর সত্য নয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, এবছর চলে আসবে এই কবিতা থেকে। পৃথিবীর চরম সত্য নয় কোনটি? পৃথিবীর পরম সত্য নয় কি? 3টা শব্দ, রক্ত, রণ, সফলতা। এগুলো হচ্ছে কি? পৃথিবীর বিধ্বংসী দিক বা ধ্বংসী দিককে দেখায়, এবং এগুলোর বিপরীতে গিয়ে লেখক অনেক রুড়ো রৌদ্র ঘুরে প্রাণ কি খুঁজেন? সুচেতনা খুঁজেন। এখান থেকে একটা এমসিকিউ এই কবিতার একদম লিখে রাখো, আগামী বছর প্রশ্নে পাবাই। পৃথিবীর সত্য নয় কোনটি? পৃথিবীর চরম সত্য নয় কোনটি? পৃথিবীর বিধ্বংসী রূপের পরিচয় দেয় কোনগুলো? রক্ত, রণ, সফলতা। রক্ত, রণ, সফলতা। আর আমাদের এই কোশ্চেন 12 নম্বর কোশ্চেন সুচেতনা কবিতায় ওই যে লেখক রুড়ো রৌদ্রে ঘুরে প্রাণ, 12-র গ। ঠিক আছে, ওকে। নেক্সট 13 নম্বর, দারুচিনি বনানীর ফাঁকে কি আছে? বললাম না কিছু সহজ কোশ্চেন দিছি, এটা সহজ কোশ্চেন, ডিরেক্ট কবিতার লাইন থেকে কোশ্চেন। দারুচিনি বনানীর এখনো আছে, দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা। তাহলে নির্জনতা আছে। ঠিক আছে, ওকে। 14 নম্বর কোশ্চেন, সুচেতনার বিকাশে কিসের দেখা মিলবে বলে কবির বিশ্বাস? কবি কেন সুচেতনা করতে চাচ্ছেন? উচ্চতর দক্ষতা কোশ্চেন। কবিতাটা পুরোপুরি না বুঝলে সবাই অ্যান্সার করতে পারো যে উন্নত নাগরিক সভ্যতা, যে একটা শুভ চেতনার উদয় হবে, একটা আমরা উন্নত নাগরিক সভ্যতা পাবো, কিন্তু এই কবিতার থিম এটা একদমই না। এই কবিতা বিপরীত হচ্ছে সফলতার, এই কবিতা বিপরীত হচ্ছে স্বার্থপরতার, এই কবিতা বিপরীত হচ্ছে যুদ্ধের, এই কবিতা বিপরীত হচ্ছে আধুনিক জীবনের, এই কবিতা পক্ষে হচ্ছে প্রেমের, এই কবিতা পক্ষে হচ্ছে মুক্তির, এই কবিতা হচ্ছে পক্ষে হচ্ছে ভালোবাসার। অর্থাৎ এই পৃথিবীর সকল মানুষের মনের মধ্যে কি থাকবে? এই পৃথিবীর সকল মানুষের মনের মধ্যে থাকবে হচ্ছে, তোমাদের কি বলো দেখি, সকল মানুষের মনের মধ্যে থাকবে জাস্ট একটা জিনিস, মুক্তি, স্বাধীনতা। কি থাকবে? মুক্তি থাকবে আর স্বাধীনতা থাকবে। তাহলে কি এরকমই একটা পৃথিবী কবির বিশ্বাস যে আমাদের এরকম একটা ভালোবাসা থাকবে। এখন কনফিউশন, মুক্ত স্বাধীন জনপদ নাকি আলোকোজ্জ্বল পৃথিবী? উত্তর হবে ঘ, আলোকোজ্জ্বল পৃথিবী। কেন খ হইল না ভাইয়া? কথা এই কবিতায় খালি মুক্তি নিয়ে বলা নাই, এই কবিতায় আলোকোজ্জ্বল মানে হচ্ছে শুভ চেতনা হইছে, মানুষের মধ্যে চেতনার উদয় হইছে, সব দিক থেকে মানুষের মনের দিক থেকে মানুষ আলোকিত হইছে, এমন একটা পৃথিবী চায় কবি। তাহলে এখানে মুক্ত স্বাধীন জনপদ মনে হলেও সেটা হবে না, এখানে পুরো কবিতাটার থিমই হচ্ছে আলোকোজ্জ্বল একটা পৃথিবী লেখক চায়। 14-এর ঘ, যারা খ ভাবছিলা হবে না। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, যাচাই করে ফেলো। এ বাতাস কি পরম, সূর্য করোজ্জ্বল। এ বাতাস কি পরম, সূর্য করোজ্জ্বল। অর্থাৎ এই পৃথিবীর যে বাতাস আমাদেরকে কি, এই বাতাস কি আসলেই সূর্যের আলোতে আলোকিত হবে? আমরা কি আসলেই সে পৃথিবী পাবো? এখান থেকে তোমাদের একদম পুরনো একটা অ্যাডমিশনের কোশ্চেন আসছিল, এটা যে সুচেতনা কবিতায় কেমন বাতাসের কথা বলা হয়েছে। কেমন বাতাস? সূর্য করোজ্জ্বল। বাতাস কেমন? সূর্য করোজ্জ্বল, মানে সূর্যের আলোয় আলোকিত। তো লেখক ভাবছে
যে এই পৃথিবীতে যে আমরা বাতাসটা পাবো, সেই বাতাসটা কি এমন সূর্যের আলোয় আলোকিত হবে, একটা আলোকিত চিন্তাধারা পাবো? সেই উত্তর থেকে লেখকের মাঝে কি ফুটে উঠছে? উত্তর করো দেখি। 15 নাম্বার কোশ্চেন, 15 নাম্বার কোশ্চেন, উত্তর করো ঝটপট। কি হবে? পেয়েছি। কি আছে? আশাবাদ। এ বাতাস কি? পরম সূর্য করজ্জ্বল। ক্লাসে রিয়েক্ট দিয়ে রাখলে বাচ্চার দল ঝটপট। ওকে, তাহলে কি হবে উত্তর? উত্তর হবে আশাবাদ। কি হবে? চরণটিতে কি প্রকাশ পেয়েছে? চরণটিতে আশাবাদ প্রকাশ পেয়েছে। ঠিক আছে, এখন 15টা তো কোশ্চেন করলাম, আমি জানি তোমাদের চেহারা দেখেই বুঝতে পারতেছি। এই সাজেশনটা আমি তোমাদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাসেও দিয়েছিলাম এবং সেকেন্ড টাইমারদের জন্য এগুলো সব পড়তে হবে। এই যে যৌবনের গান, একদম এই 3টার গান আমি গেয়ে যাচ্ছি। প্রত্যেক বছর যেমন হয় যে বাংলা কমন, বাংলা কমন দেখাইতে দেখাইতে ভাই আমি বোর হয়ে গেছি, সিরিয়াস কথা। বাংলা আমি পড়াই, তোমরা পারো, কিন্তু বাংলার সাথে অন্য সাবজেক্টের উপর গুরুত্ব দাও না। তো সেমভাবে এই যে তোমাদেরকে এখন ফাঁকা বসে আছো, 15 তারিখ ওরিয়েন্টেশন, বেসিক থেকে যৌবনের গান, বেসিক থেকে এগুলো তো পড়বো, বাট তার আগে একটু আইডিয়া নিয়ে রাখো না। এই জন্য আজকের ক্লাসের পিডিএফটা যারা গত ক্লাসে পাওনি, সেম জিনিসটাই এখানে দিছি, একটু পিডিএফটা কালেক্ট করে নিয়ে একটু পড়ো, একটু আইডিয়াটা এগিয়ে রাখো যেন তোমাদের কাজে লাগে। এবার কমেন্টে বলো কে কত পাইছো, কে কত পেয়েছো ক্লাসে, কে কত পেয়েছো, একটু ঝটপট অ্যান্সার করো দেখি। কমেন্টে সবার উত্তর চাই। কে কত পাইছো? আজকে অনেক উত্তর পাইনি আমি জানি, এবং এটার জন্য আমি একটারেও বকা দিব না। এটা যদি হইতো পরীক্ষার আগের ম্যারাথন ক্লাস, পড়াইছি তারপর পারিস নাই, তখন মায়ের খাইতে। বাট এখন আমি জানি তুই পারবি না, কারণ তুই পড়িস নাই ভাই, যেটা পড়ো নাই ওটা আমি আজকে আসার কারণ তোমাকে সেই জায়গাটা জানাই দেওয়ার জন্য। একদম বাস্তবতা বলে দেই, তোমাদের পরীক্ষা হবে কিসে? পরীক্ষা হবে ফুল সিলেবাসে। ফুল সিলেবাসে কি কি টপিক থাকবে একেবারে বলে দিচ্ছি। একদম তোমাদের এইচএসসি 26-এর পুরো সিলেবাস, গদ্য 12, পদ্য 12। গদ্য অংশে কি পাবা? আমাদের আগে যেগুলো পড়ে আসছি সেগুলো তো থাকবেই। অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, রেইনকোট। প্রবন্ধগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তার পরিবর্তে আসবে বাংলার নব্য লেখক দিকের প্রতিনিবেদন, সাহিত্যে খেলা, জীবন ও বৃক্ষ, কপিল দাস মুর্মুর শেষ কাজ, তারপরে হচ্ছে তোমাদের গন্তব্য কাবুল। কটা হইলো? 3, 3, 6, 6, 3, 9, আরও আছে তোমাদের কত বলো দেখি। গন্তব্য কাবুল গেল, তারপরে হচ্ছে আমাদের কমন টপিকের তো আরও বাদ গেছে। মাসি পিসি, অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, রেইনকোট। আমাদের 52 দিনগুলি ছিল আগের বার, ওটা একেবারে পুরাপুরি কাট অফ। আমাদের মানব কল্যাণ ছিল, এটাও কি পুরোপুরি কাট অফ। তারপরে কি আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অর্ধাঙ্গী অ্যাড হবে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অর্ধাঙ্গী অ্যাড হবে। এইগুলো হচ্ছে একদম মোস্ট মেজর। আরও পড়তে হবে, পুরো এইচএসসি 26-এর ফুল সিলেবাস পড়তে হবে, বাট একদম মেজর টপিক হচ্ছে এটা। 3, 3, 6, 6, 3, 9, 10। ওকে, তারপরে কি একদম ছোটোখাটো টপিকের জন্য নেকলেস পড়তে হবে। ছোটোখাটো টপিকের জন্য কি নেকলেস পড়তে হবে, যদিও বা এটা থেকে খুব কম কোশ্চেন অ্যাডমিশনে আসার মতো। কেন? কারণ জ্ঞানমূলক গল্প। পদ্মে গেলে আমাদের ওই 18 বছর বয়স তারপরে বিভীষণের প্রতি মেঘনাদ আসবে নতুন, আমাদের প্রতিদান তাহারই পরে মনে, এগুলো থাকবেই। তারপরে আমি কিংবদন্তির কথা বলছি, এটাও থাকবে। সোনাত্তরীও থাকবে, তারপরে হচ্ছে বিদ্রোহীও থাকবে, কবিতা সবই থাকবে। নতুনভাবে বিভীষণের প্রতি মেঘনাদ, প্রত্যাবর্তনের লজ্জা, পদ্মা ঋতুবর্ণন, সুচেতনা, এই কবিতাগুলো অ্যাড হবে।
তোমাদের ঐক্যতান সেই অস্ত্র। এই যেটুকু কবিতাগুলো আছে বা এই যে পার্টগুলো আছে এগুলো হালকা একটু টাচ করতে হবে। কেন? কারণ সিলেবাস যখন ফুল হয়ে যায় তাও হালকা এক দুইটা বাইরের দিকে, গদ্য অংশে আর এক্সট্রা কিছু পড়তে হবে না, যা আসার মতো ছিল সব ইনক্লুড করে দিছে। আর পদ্য অংশে আর দুইটা কবিতা সিলেবাসেরও বাইরে, ঐক্যতান আর সেই অস্ত্র সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। তাহলে বুঝতেই পারছো পড়া অনেক। তো যারা এখনও এই রকম একটা মেন্টালিটি নিয়ে রাখছো, যারা এখনও এই মেন্টালিটি নিয়ে রাখছো যে না অল্প পরে এবছর বাঁচে যাব, তাদেরকে আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক 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 সুখে আছো। সুখে থাকো, কল্পনায় থাকো, নিজের লাইফটাকে চেঞ্জ করার একটা সেকেন্ড চান্সকে এই জায়গায় একদম মূলে ওয়েস্ট করে দাও, কোনো সমস্যা নেই। আর যদি ওয়েস্ট না করতে চাও, একটা যদি জাস্ট কি বলবো, তোমাদের পুরো সেকেন্ড টাইমের এই পুরো জার্নিটাতে কাউকে যদি পাশে চাও, তবে জাস্ট এই একটা জিনিসের স্ক্রিনশট নিজের ফোনে রেখে নাও যে একটা জায়গা থেকে এতগুলো ভাইয়ারা তোমাদেরকে কি করছে, তোমাদেরকে এই একটা জিনিসের সিওরিটি দিচ্ছে, এতগুলো জিনিসের সিওরিটি দিচ্ছে। ঢাকা বেসে থাকতে চাও, বিউপি পড়ো। ঢাকা বেসে থাকতে চাও, তুমি জেইউ এর প্রিপারেশন নাও। ভালো ইউনিভার্সিটি চাও, রাজশাহী চট্টগ্রামের প্রিপারেশন নাও। এগুলো একটা একটা আলাদা করে সেল করে অনেক কিছু হয়, বাট এই একটা জিনিস, এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। এই কারণে আমাদের প্রতি বছর সত্যিকারের একদম ভিতরের কথা বলি, জাস্ট লস গুনতে হয়। কেন? কারণ তোমাদের এই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ওয়েবসাইটে একটা জায়গা কেনা লাগে, এই করতে হয়, প্রমোশনাল অ্যাক্টিভিটিস, প্রচুর ক্যাচাল। কিন্তু কেন? এই যে তোমরা, আমরা যে চান্স পাওয়া স্টুডেন্ট দেখাই, দেখো যে এই যে এডুকেশনের কয়েকদিন পর পর পোস্ট, ভাইয়ারা এদিক ওইদিক যাচ্ছে, এগুলো সবাই কিন্তু সেকেন্ড টাইমারই হয়। সবাই ফার্স্ট টাইমে অফলাইনে ধাক্কা খায়, মাইর খায়, পিছনে গুতা খায় যারা আসে, ওরা সেকেন্ড টাইমারই হয়। তো এই জার্নিটাতে তোমাদের সবাইকে পাশে পাবো ইনশাল্লাহ। যারা ক্লাসে আসো রিয়েক্ট দিয়ে রাখো। আর সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের এডুকেশনের অফিসিয়াল গ্রুপে পোস্ট করবো। আমরা ভাইয়ারা সবসময় অ্যাক্টিভ আছি। আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে রাখো, সেখানেও আমরা অ্যাক্টিভ আছি। আমরা ইনশাল্লাহ তোমাদের সব কিছু জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। থামেন না, একটু রাখেন। যারা যাচ্ছ ক্লাসটা একটু রিয়াক্ট দিয়ে রাখো, ঠিক আছে? যাচ্ছ আজকে ক্লাসে, বাচ্চা কাচ্চা খুব কম পাইছি, অনেকেই জানো না, বলছো অবশ্য যে ভাইয়া ক্লাসের পোস্ট পাইনি, সমস্যা নাই। যারা যাচ্ছ ক্লাসটাতে একটা রিয়াক্ট দিয়ে যাও। করে